আচ্ছা, আপনি কি আপনার দেশকে ভালোবাসেন? বলবেন, এটা কেমন প্রশ্ন? দেশ তো মা, আর মাকে কে না ভালোবাসে? আচ্ছা, তাই যদি হয়, তাহলে আপনাকে একটি প্রশ্ন। আপনি কি জানেন পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে 60% বেশি চাষাবাদযোগ্য জমি রয়েছে, সে দেশটির নাম কি? মুঘল আমলে কোন এলাকাকে জান্নাতাবাদ বা স্বর্গভূমি বলা হতো? চীনা পর্যটকরা কোন দেশের মানুষ সম্পর্কে বলে গিয়েছিলেন এ দেশের মানুষেরা মিথ্যা বলে না এবং তারা কারোর সাথে প্রতারণা করে না? কোন দেশের মানুষের নির্লোভ স্বভাব, ধর্মপরায়ণতা, তবে ধর্মান্ধতা নয়, এবং সততা বিদেশিদের জন্য ছিল বিস্ময়ের ব্যাপার? জি, বিস্ময়কর মনে হলেও এটি আমাদেরই প্রিয় মাতৃভূমি। চারপাশের বর্তমান বাস্তবতা দেখে আপনার বিশ্বাস করতে একটু কষ্ট হলেও আমরা একটা সময় ছিলাম বিশ্বের ষষ্ঠ সমৃদ্ধশালী অঞ্চল। আমাদের সততা, আমাদের সমমর্মিতা ছিল বিশ্বের বিস্ময়, যে কারণে বলা হতো এই বাংলায় প্রবেশের 100টা দরজা খোলা আছে, কিন্তু বের হবার একটা দরজাও খোলা নেই। অর্থাৎ পৃথিবীর যে প্রান্ত থেকেই মানুষ এই বাংলায় আসুক না কেন, বাংলা তাকে সবসময় আপন করে নিয়েছে। আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আমি প্রাণজিৎ লাল শীল, কাজ করছি পজিটিভ লাইফস্টাইল নিয়ে। তো আমরা যেটি বলছিলাম, আমরা স্বর্গভূমি ছিলাম এবং আমরা চাইলে আবারও স্বর্গভূমিতে রূপান্তরিত হতে পারি যদি আপনি শুধু একটি মানুষকে বদলাবার দায়িত্ব নেন। কে সেই মানুষটি? আপনি। হ্যাঁ, আপনি। আপনি বদলালেই দেশ বদলে যাবে। এটি শুধু কোনো জনপ্রিয় স্লোগান নয়, এটিই বাস্তবতা। আপনি হয়তো একটা দীর্ঘশ্বাস ফেলে বলবেন, ভাই, আমি বদলালে দেশ কিভাবে বদলাবে? আমার চারপাশের মানুষগুলো আগে বদলাক, তারপরে চিন্তা করে দেখব আমি নিজে বদলাবো কি না, বদলানোর প্রয়োজন আছে কি না, এখন যে অবস্থায় আছি সে অবস্থায় লাভ বেশি না বদলালে লাভ বেশি। আসলে এটি হচ্ছে কমন পিপল মেন্টালিটি, মানে আমজনতা মানসিকতা। সবাই ভালো হোক, সবাই বদলে যাক, আমি ছাড়া। আমি একজন না বদলালে এমন আর কি ক্ষতি হবে? আসলে এই আমজনতারা হচ্ছে সেই রাজ্যের মানুষগুলোর মতো। সেই গল্প তো আপনি জানেন। একবার এক রাজা সিদ্ধান্ত নিলেন তিনি একটি দুধের পুকুর বানাবেন। বড় করে পুকুর খনন করালেন। এরপর ঘোষণা দেওয়া হলো, রাজ্যে যত প্রজা আছে, যেহেতু সবার ঘরে একটা করে হলেও দুধের গাই আছে, সবাই যেন অন্তত 1 ঘটি করে দুধ খুব ভোরে দোয়ানোর পরে এসে পুকুরে ঢেলে দিয়ে যায়। এখন ঘোষণা তো দেয়া হলো, এবং অন্ধকার থাকতে থাকতে একজন একজন করে এসে ঘটি নিয়ে এসে পুকুরে ঢালতে লাগলো। ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠার পর রাজা এসেছেন পুকুর পরিদর্শন করতে, কিন্তু এসে তো তার চোখ কপালে উঠেছে। কোথায় দুধের পুকুর? পুরো পুকুর জুড়ে টলটল করছে পানি, দুধের কোনো চিহ্নই নাই। ঘটনা কি? প্রত্যেক প্রজাই মনে করেছে সবাই তো দুধ দেবেই, তো আমি 1 ঘটি পানি দিলে আর কে টের পাবে? সবাই যেহেতু এ ফাঁকি দেবার চিন্তায় ছিল এবং সুযোগ বুঝে তাই করেছে, তাই দুধের পুকুর আর হয়নি, পানির পুকুর হয়েছে। আসলে কে কেমন, কে বদলালো কে বদলালো না, এটা দেখা আমার আপনার বিষয় নয়। কারণ বাস্তবতা হচ্ছে আপনি পৃথিবীতে একটি মানুষকেই বদলাতে পারবেন, সে হচ্ছে আপনি নিজে। আপনাকে দেখে আপনার পরিবার এবং চারপাশের মানুষ তারাও নিজেদেরকে বদলাতে তখন উদ্বুদ্ধ হবে। আপনি জাপানকে দেখেন, দুটি বিশ্বযুদ্ধ করে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া একটি দেশ এই জাপান। প্রাকৃতিক সম্পদ বলতে যা বোঝায় তার কিছুই তাদের নেই। আর আমাদের প্রাকৃতিক সম্পদের কথা বাদ দেন, আপনি একটা আম খেয়ে ভুল করে আমের আঁটিটা যদি মাটিতে ফেলে দেন, কয়েকদিন পরে দেখবেন সেটি থেকে চারা বেরিয়েছে। এত উর্বর আমাদের মাটি। আমরা জাপানের কথা বলছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার
মাত্র ২০-৩০ বছরের মধ্যে সেই জাপান বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হলো। কিভাবে তারা পারল? তারা প্রত্যেকে নিজেকে বদলানোর দায়িত্ব নিল, এবং রাতারাতি নয়, ধীরে কিন্তু নিয়মিতভাবে। একে তারা বলে কাইজেন, এবং এটি তাদের সংস্কৃতির একটি অংশে রূপান্তরিত হলো। কাইজেন অর্থ প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলানো, নিজের লক্ষ্যকে সামনে রেখে। আসলে নিজেকে রাতারাতি বদলানো যায় না, বদলাতে হয় একটু একটু করে, কিন্তু প্রতিদিন। আজ আপনি গতকালকের চেয়ে একটু হলেও ভালো হতে পারলেন কিনা, আজ আপনি আপনার কাজ গতকালকের চেয়ে আরেকটু ভালো হলো কিনা, এটাই কাইজেন। যেমন যে টেবিলে বসে কাজ করেন আপনি, আজকে সকালে এসে প্রথমে কি করলেন? টেবিলটা কাপড় দিয়ে একটু মুছে নিয়ে কাজে বসলেন, এটা কাইজেন। পরদিন হয়তো এই কাজের সাথে সাথে আপনি আরেকটা কাজ যুক্ত করলেন, যে কাগজগুলো আরেকটু গুছিয়ে নিয়ে তারপর কাজে বসলেন। এরপর দিন হয়তো সিদ্ধান্ত নিলেন, আচ্ছা কাজের সময় মোবাইলটাকে একটু দূরে সরিয়ে রাখবেন, যাতে কাজ করতে করতে হাতটা মোবাইলের দিকে চলে না যায়, এটা কাইজেন। আর ক্রমাগত এই অগ্রগতি দিন, মাস, বছর শেষে আপনাকে পৌঁছে দেবে একটা নতুন গন্তব্যে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিনের কাজ আগের চেয়ে মাত্র 1% ভালো করার চেষ্টা করেন, বছর শেষে তারা একই সাথে একই মানে যাদের সাথে কাজ শুরু করেছিলেন তাদের চেয়ে 37 গুণ বেশি এগিয়ে যান। তাই দেশকে এগিয়ে নিতে আসুন নিজেকে এগিয়ে নেবার দায়িত্ব আমরা গ্রহণ করি। আর এজন্য প্রয়োজন জীবনের জন্য একটি কল্যাণকর লক্ষ্য ঠিক করা। আসলে শুধুমাত্র এই লক্ষ্য ঠিক করাই জীবনের পথে এগিয়ে যাবার প্রথম এবং প্রধান মানদণ্ড। পবিত্র কোরআনে সূরা বাকারার 148 নম্বর আয়াতে স্রষ্টা বলেন, প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে। অর্থাৎ আপনার লক্ষ্যই নির্ধারণ করবে কী ধরনের কাজের সাথে আপনি সচেতন বা অবচেতনভাবে জড়িয়ে থাকবেন। আর লক্ষ্যহীনতা এর ব্যাপারে ধম্মপদ বলছে, বণিক অর্থাৎ একজন সওদাগর যেভাবে বিপদ সংকুল রাস্তা এড়িয়ে চলে, তুমিও তেমনি মন্দ কাজ বা লক্ষ্যহীনতা থেকে দূরে থাকো। আর এই লক্ষ্য অর্জনের পথে আপনি তখনই এগোতে পারবেন যখন আপনি বলতে পারবেন শুকর আলহামদুলিল্লাহ, বা থ্যাঙ্কস গড, বা প্রভুকে ধন্যবাদ, বেশ ভালো আছি। অর্থাৎ যখন আপনি ভালো থাকবেন, বিশেষত মানসিকভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। মানসিকভাবে ভালো থাকা ছাড়া কেউ আসলে ভালো থাকতে পারে না। এই জন্যে মনকে ভালো রাখার গুরুত্ব দিতে হবে। মন যখন ভালো থাকে, প্রফুল্ল থাকে, তখন একজন মানুষ তার মানসিক শক্তিকে পূর্ণ মাত্রায় কাজে লাগাতে পারে। তখন সে যে কাজটা করে তা সবচেয়ে ভালোভাবে করতে সক্ষম হয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় এবং আমাদের ইমিউন সিস্টেম নষ্ট করে দেয়। তো মন ভালো রাখার সেরা উপায় হলো মেডিটেশন। নিয়মিত মেডিটেশন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালাকে শান্ত করে এবং প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে। আর মন শান্ত থাকলে কঠিন পরিস্থিতিতেও আমরা তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই জন্যে মনের যত্নায়নে আমাদের মনোযোগী হতে হবে, নিয়মিত মেডিটেশন করতে হবে। গোসল, খাওয়া, ঘুম যেমন আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ, মেডিটেশনকেও জীবনের অনুষঙ্গ করে নিতে হবে। পরিশেষে এমন একটি দেশের কথা বলে আমরা আলোচনা শেষ করব, যেটি আজকে পৃথিবীর অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত, ফিনল্যান্ড। তাদের এই সুখের কারণ কি? গবেষকরা দেখেছেন সেখানে মানুষ একে অপরকে বিশ্বাস করে, একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। 2022 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি দীর্ঘমেয়াদী গবেষণা দেখিয়েছে, যারা নিয়মিত অন্যের জন্য কিছু করেন তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, তারা কম বিষণ্ণ হন, বেশি সুখী হন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, যে দেশের মানুষ স্বার্থপর সেখানেই দুর্নীতি বেশি।
তাই একা ভালো থাকার চিন্তা বাদ দিতে হবে। আর আসলে একা ভালো থাকাও যায় না। আপনাকে মানুষের সান্নিধ্যে থাকতে হবে, তবে ইতিবাচক মানুষের সান্নিধ্যে। হার্ভার্ড স্টাডি বলছে ইতিবাচক মানুষের সান্নিধ্যে থাকলে মানসিক চাপ কমে। তাই কোয়ান্টামে আসুন। কোয়ান্টাম একটি সৎসঙ্গ। এখানে আপনি নিজেকে ইতিবাচক, আশাবাদী এবং কর্মতৎপর মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন। আপনার কাছাকাছি কোয়ান্টামের শাখা সেলে প্রতি শুক্রবার নিয়মিত সাদাকায়নে আসুন। আর এই সাদাকায়ন সবার জন্য উন্মুক্ত। আর যদি সেটা সম্ভব না হয়, যেখানেই থাকুন, প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯:৩০ মেডিটেশনে বসে পড়ুন। কোয়ান্টামের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কোয়ান্টামের সাথে অন্তত ভার্চুয়ালি থাকার সুযোগ গ্রহণ করুন। সবশেষে আমরা একটি অনুরোধ রাখছি আপনার প্রতি, সবসময় ভালো ভাবুন, ভালো থাকুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক।